নমস্কার, পেজ ওয়ানে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমরা দিনের সেরা বাছাই করা খবর আপনাদের সামনে হাজির করি পেজ ওয়ানে। আজ পেজ ওয়ানে আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌপিয়া, আর মৌপিয়ার সঙ্গে আমি রয়েছি কোয়েল। আর মৌপিয়া, আজকে প্রথমেই আমরা যে খবরে চোখ রাখবো, সারাদিনই চোখ রেখেছি, তা হলো নোটকাণ্ড, বিমান বিভ্রাটের পর এবার রাজ্যের সেনা সমীক্ষা। আর এ নিয়ে আরও একবার মুখ্যমন্ত্রীর নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টোল প্লাজায় হঠাৎ করে এত সেনা কেন? দেশের সেনা অভ্যুত্থান হচ্ছে নাকি? প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর। সেনা অবশ্য রাজ্যের অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের দাবি রাজ্যকে আগাম জানিয়েই সব হয়েছে। জানতে চাই এখানে কি মিলিটারি কু হয়েছে, দেশে কি মিলিটারি কু হচ্ছে। রাজ্যের 19টি টোল প্লাজায় সেনার সমীক্ষা। তার থেকেও বড় কথা, নবান্নের নাকের ডগায় হাজির সেনাবাহিনী। আর তা দেখেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এই ঘটনার পর থেকেই দাবি পাল্টা দাবিতে সরগরম রাজ্য ও জাতীয় রাজনীতি। টোল ট্যাক্সের কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর্মি নামিয়েছে, আমি এরকম কখনো দেখিনি। সুতরাং আমরা ডিটেলস জানতে চাই। ভারতবর্ষে অর্থনৈতিক জরুরি অবস্থার সাথে সাথে গণতন্ত্রকে সিজ করে, ফেডারেল স্ট্রাকচারকে স্তব্ধ করে দিয়ে, এখানেও সংবিধান সংকটে ফেলে দিয়ে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে। তা নাহলে এই জিনিস হবে কি করে? নোট বদলি, বিমান কাণ্ডের পর এবার সেনার সমীক্ষা। মুখ্যমন্ত্রীর নিশানায় শ্রী নরেন্দ্র মোদী। মোটিভ ইজ পলিটিক্যাল, মোটিভ ইজ ভিন্ডিকটিভ, মোটিভ ইজ আনকনস্টিটিউশনাল, মোটিভ ইজ আনএথিক্যাল, মোটিভ ইজ আনডেমোক্রেটিক। আমি আগেও আপনাদের বলেছিলাম প্রথম দিন বা দ্বিতীয় দিন যে প্রয়োজন হলে আর্মিকে দিয়েও গুলিও করাতে পারে। বলেছিলাম কি বলিনি? রেকর্ড বের করুন, আমি এতে খুব ভালো ছিলাম। এসব অভিযোগের কোনোটাই অবশ্য মানছে না সেনাবাহিনী। Annual exercise carried out every year. A similar exercise in Eastern Command was carried out in 2015 at the same locations. রাজ্যের অভিযোগ উড়িয়ে দিয়ে সেনার আরও দাবি, এই সমীক্ষার জন্য নাকি আগে থেকেই রাজ্যকে জানিয়েছিল তারা। এমনকি যৌথ পরিদর্শনও হয়েছিল। We have intimated Calcutta Police and also the various authorities of West Bengal government on 24th, along with the two inspectors of Calcutta Police, carried out recce at the site at Toll Plaza. দার্জিলিং আর কালিম্পংয়েও রাজ্য পুলিশ তাদের সঙ্গে ছিল বলে দাবি সেনার। রাজ্যের দাবি মানতে নারাজ সেনাবাহিনী। নিজের অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার স্পষ্ট অভিযোগ, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানতে ইচ্ছে করে এটা করছে কেন্দ্র। রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া এটা আর কিছুই নয়। এর আগে নোটকাণ্ড ও বিমান বিভ্রাটে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। সেই চড়া সুরে যেন আরও ইন্ধন জোগালো এই সেনা সমীক্ষা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। নবান্নের পাশে টোল প্লাজায় সেনার সমীক্ষা, কিন্তু তার জন্য সেনা কি রাজ্যের কাছে সত্যি অনুমতি চেয়েছিল? প্রকাশ্যে পুলিশকে দেওয়া সেনার একাধিক চিঠি। নবান্নের সামনে সমীক্ষা করা যাবে না, পাল্টা চিঠিতে জানায় কলকাতা পুলিশও। এইসব নিয়েই তুঙ্গে তরজা। নবান্নের দোরগোড়ায় সেনা, কিন্তু কার অনুমতিতে, কাকে জানিয়ে? বৃহস্পতিবার থেকে বারবার এই প্রশ্নটাই উঠছিল। সেনার দাবি তারা সবটাই করেছেন রাজ্যকে জানিয়ে। 23শে নভেম্বর 2016 তারা প্রথম চিঠি দেন হেস্টিংস থানাকে। পরের দিন চিঠি দেওয়া হয় কলকাতা পুলিশ, হাওড়ার জেলা শাসক ও হাওড়া পুলিশকে। রাজ্যের পরিবহন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকেও চিঠি দিয়ে বিষয়টি জানায় সেনা। লালবাজার থেকে পেশ করা হলো পাল্টা নথি, যে নথিতে বলা হলো সেনাবাহিনীকে আদৌ কোনো অনুমতি দেয়নি লালবাজার। বিদ্যাসাগর সেতু টোল প্লাজা, এক কথায় কলকাতার গেটওয়ে। তার অপর পাশে নবান্ন, হাই সিকিউরিটি জোন। সেখানে এই ধরনের সমীক্ষা করা যাবে না। সেনাকে পাল্টা চিঠি দিয়ে জানিয়ে দেন জয়েন্ট সিপি হেডকোয়ার্টার সুপ্রতিম সরকার। সেক্ষেত্রে এই নিষেধাজ্ঞার পরেও ভারতীয় সেনা কিভাবে এই সমীক্ষা করলেন সেই নিয়েই প্রশ্ন উঠছে। তবে এখানেই শেষ নয়, হাতে এসেছে 26শে নভেম্বর কলকাতা পুলিশকে পাঠানো সেনার আরেকটি চিঠি, যেখানে সেনা স্পষ্ট করে বলে দিয়েছে সেনা সদরের কাছাকাছি এলাকাতে এই সমীক্ষা চালাতে হবে। এই স্থান বদল করা সম্ভব নয়। তবে অবস্থানে অনড় রাজ্য সাফ জানিয়ে দিয়েছে কোনো অনুমতি নেয়নি সেনা। রুটিন জব হলেও তো তার অনুমোদন দরকার।
সেই অনুমোদনবিহীন ভাবে তারা এই কাজ করে যাচ্ছে। চিঠি চাপাটি হয়েছে ঠিকই, কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে রাজ্যের অনুমতি নেওয়ার সামান্য সৌজন্যটুকুও দেখায়নি মোদী সরকার। এই ইস্যুতেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্রম দাস এবং সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা। একের পর এক রাজ্যের 18টা টোল প্লাজায় হাজির সেনা। নবান্নে রাত জাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 30 ঘন্টার বেশি টানা সচিবালয়ে থাকলেন মুখ্যমন্ত্রী। নবান্ন ছাড়ার আগে বললেন, কেন্দ্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। আইদার আর্মিদের এখান থেকে উইথড্র করতে হবে নবান্ন সেক্রেটারিয়েটের সামনে থেকে, তা নাহলে আমি নিজে উইথড্র করব না। আমি নবান্ন সেক্রেটারিয়েটে থাকলাম জনগণের পাহারাদার হিসেবে। অভিযোগ, রাজ্যকে না জানিয়ে সেনা নেমেছে একাধিক টোল প্লাজায়। এমনকি খোদ নবান্নের নাকের ডগাতেও হাজির সেনা। সন্ধেতে সেনা সমীক্ষার খবর পেয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পুলিশ কমিশনারের অনুরোধেও দ্বিতীয় হুগলি সেতু থেকে সেনা সরেনি। এই রিপোর্ট পাওয়ার পরে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনিও শেষ দেখেই ছাড়বেন। কারণ আমি গণতন্ত্রের যে ভবনটা, ইলেক্টেড গভর্নমেন্টটাকে আমি আর্মির হাতে দিয়ে চলে যাব না। এটা মানুষ আমাকে অধিকার দিয়েছে, সংবিধান আমাকে অধিকার দিয়েছে। নবান্নে নিজের সচিবালয়ে অবস্থানে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখান থেকে শুরু টুইট যুদ্ধ। সেনা টুইট করে জানায়, রুটিন মাফিক কাজ করছে তারা। পশ্চিমবঙ্গ পুলিশ পুরোটাই জানে। টোল প্লাজা সেনা দখল করেছে, এই জল্পনা ভুল। পাল্টা টুইট মুখ্যমন্ত্রীর, জানান সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে ইস্টার্ন কমান্ড। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, শোভন চট্টোপাধ্যায়রাও ছিলেন রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা। রাত 1:30টার পর ফের প্রেস কর্নারে চলে আসেন মুখ্যমন্ত্রী। আরও একবার সাফ জানিয়ে দেন, সেনা না সরলে তিনিও সরছেন না। টান টান স্নায়ুযুদ্ধ, আর তার মাঝেই ফোনে কথা, পরিস্থিতি নিয়ে আলোচনা। এভাবেই রাত কেটে যায়। সকাল থেকে ফের প্রশাসনিক কর্তাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে বৈঠক। দিনভর ব্যস্ততা। সেনা সমীক্ষা কাণ্ডে উত্তাল কলকাতা থেকে নয়াদিল্লি। ঘড়ির হিসেব বলছে 30 ঘন্টা 17 মিনিট। নবান্নে থেকেছেন নিজের দাবিতে অনড় মুখ্যমন্ত্রী। শুক্রবার সন্ধে নবান্ন ছাড়ার আগে তিনি ফের জানিয়ে দিলেন, লড়াইটা চলবে। আসলে সেনা নামানোকে একটা মামুলি ঘটনা বলে দেখতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করেন তার বিরুদ্ধে এটা নরেন্দ্র মোদীর একটা রাজনৈতিক চক্রান্ত। ক্যামেরায় বাপন সাহেবের সঙ্গে সুতপা সেন এবং উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা। অন্যদিকে সেনা সমীক্ষা নিয়ে সংসদে তুলকালাম বাঁধিয়ে দিল তৃণমূল। দুই কক্ষেই ঝড় তুলল খাসফুল, পাশে দাঁড়ালো কংগ্রেসও। তবে বিজেপির দাবি, রাজনৈতিক হতাশা থেকে এত হইচই। রাস্তায় সেনা, তাই যুদ্ধ লাগলো সংসদে। হাতে গরম ইস্যু পেয়ে হই হই করে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল। हिंदुस्तान में कोई राज्य में कभी भी नहीं हुआ, इतिहास में नहीं है। We would ask Honorable Defence Minister to withdraw army immediately. প্রথমে লোকসভায় ইস্যুটি তুললেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। Honorable Chief Minister, when inquired, she found that no permission was sought from the Secretariat. সেনার রুটিন মহড়া প্রতি বছরই হয়, অন্য রাজ্যেও হয়েছে। জবাব প্রতিরক্ষা মন্ত্রীর। বক্তব্যের শেষে জুড়ে দিলেন তীক্ষ্ণ খোঁচা। Political frustration rather than correct aspect being pointed out. লোকসভার যখন টেনশন তুঙ্গে, রাজ্যসভাতেও তখন প্রেসার চড়ছে চর চর করে। তৃণমূল নয়, এখানে বোলিং ওপেন করলো কংগ্রেস। स्टेट गवर्नमेंट्स के टोल प्लाजाज टेक ओवर करे स्टेट आर्मी, तो ये बड़ा अचंबा लगता है। আজাদের মুখের কথা লুফে নিয়ে পরপর বাউন্সার দিতে শুরু করলেন তৃণমূলের সুখেন্দু শেখর রায়। ये सेना तैनात करके वहां फियर साइकोसिस पैदा करना चाहते हैं। বিরোধীদের ডেলিভারি ট্রেজারির ব্যাটিং ক্রিজে পৌঁছানোর আগেই তাতে এক্সট্রা সুইং জুড়লেন মায়াবতী। ये हमारे भारतीय संविधान में जो संघीय ढांचे का प्रावधान है, तो उसके ऊपर बहुत बड़ा ये हमला है। ট্রেজারিতে তখন কেন্দ্রের অনভিজ্ঞ ব্যাটসম্যান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ রামরাও বামরে। তিনি কেন্দ্রের অবস্থান ব্যাখ্যা করতে গেলেন, কিন্তু বল বাছাইয়ে ভুল। লোপ্পা ক্যাচ উঠল বিরোধী শিবিরে। It was maintained that
This exercise is carried out to ascertain the availability of vehicles which can be utilized during the national emergencies. এমার্জেন্সি সিচুয়েশন মানে কি? সমস্যারে রেড়ে করে উঠলেন বিরোধীরা, বেলে নেমে যথারীতি হইচই। সরকারের উইকেট বাঁচাতে নামলেন পোর খাওয়া মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। তার ব্যাখ্যা, এমার্জেন্সি মানে আপৎকালীন পরিস্থিতি, জরুরি অবস্থা নয়। কিন্তু তাতেও বিরোধী পক্ষ সন্তুষ্ট নয়। 24 ঘন্টার জন্য ক্যামেরায় নিশান্তের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, দিল্লি। টোল প্লাজাতে সেনা মোতায়েন নিয়ে রাজ্যসভাতে বেনজির বাকযুদ্ধ দেখলেন দেশবাসী। তোপ দাগলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, আর তার জবাব দিলেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ রামরাও ভামরে। बंगाल में जो हुआ है कल रात को, आज सुबह तक हिंदुस्तान में कोई राज्य में कभी भी नहीं हुआ, इतिहास में नहीं है। Army formats in Eastern Command at local levels are carrying out the routine annual data collection exercise. अचानक देखा गया 20-30 आर्मी वैन आ गया उधर और टोल प्लाजा को दखल कर लिया और सारे व्हीकुलर ट्रैफिक जो आ रहे थे उनका नंबर टोक रहा था, उसमें स्टिकर लगा रहे थे। The exercise was earlier planned on 27th and 28th November 2016. The dates were changed to 30th November and 2nd December on a specific request by Kolkata Police due to Bharat Bandh on 20th November. क्यों और कैसे ये किया गया? स्टेट एडमिनिस्ट्रेशन को कोई जानकारी नहीं था, कभी नहीं बताया गया स्टेट एडमिनिस्ट्रेशन को कि ये कार्रवाई हो रहा है। There was a communication and letter was written to the district magistrate Harwa. बंगाल की 19 जगह में सेना तैनात किया गया और बंगाल की प्रशासन को, पुलिस अधिकारी को बिना बताए किस कारण हो रहा है? It was maintained that this exercise is carried out to ascertain the availability of vehicles which can be utilized during the national emergencies. This exercise is also स्टेट एडमिनिस्ट्रेशन को बिना बताए, लोकल एडमिनिस्ट्रेशन को बिना बताए सेना कदम उठाएगा। संविधान में कहा है यह एडमिनिस्ट्रेटिव रिलेशन क्या होगा सेंट्रल स्टेट में? As a parcel of army consisting of only 5-6 members, please continue. Each persons are unarmed and only collecting the data of heavy vehicles. This is an annual exercise carried out every year. ये सेना तैनात करके वहाँ फियर साइकोसिस पैदा करना चाहते हैं। बंगाल की जनता ब्रिटिश से लड़े हैं और मोदी जी का तानाशाही के खिलाफ भी लड़ेगा। ठीक है, बंगाल की जनता मोदी सरकार की तानाशाही के खिलाफ भी लड़ेगा। Similar exercise Eastern Command was carried out in 2015 at the same location from 19 to 21 November 2015. টোল প্লাজায় সেনা মোতায়েন নিয়ে লোকসভাতেও ধুন্ধুমার, কড়া শব্দ প্রয়োগ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, ততোধিক তীব্র জবাব প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্কারের। It was observed in West Bengal that army have taken over most of the toll plazas of city of Kolkata and West Bengal. And Honorable Chief Minister, when inquired, she found that no permission was sought from the Secretariat. ये एक्सरसाइज हुआ था 19-21 नवंबर 2015 में हुआ था और पिछले करीबन 15-20 सालों से एक्सरसाइज चालू है। They are telling that it is a routine program we are launching, but we cannot understand what army has to do for this. इस बार भी बाकी राज्यों में राज्यों के साथ ईस्टर्न कमांड ने ये एक्सरसाइज बंगाल, आसाम, अरुणाचल और अन्य सभी नॉर्थ ईस्ट के राज्य में अभी जारी है। इस बारे में सेना ने इस बरस भी अलग अलग राज्य में कंसर्न ऑफिशियल को इस राज्य में वेस्ट बंगाल में कंसर्न ऑफिशियल्स को इसकी जानकारी दी थी। If such operation is to be made, then ministry to ministry is to be communicated. That defense ministry will tell state government and they will come to the rescue. ओरिजिनल इसका जो तारीख थी तय की थी वो 28, 29 और 30 थी।
जिसको पुलिस के एडवाइस के मुताबिक 1 और 2 दिसंबर को बदला गया, क्योंकि पुलिस ने कहा कि 28 तारीख को वहाँ बंद है तो ये थोड़ा प्रॉब्लमेटिक हो जाएगा, तो इसलिए 1 और 2 तारीख को कर दिया गया। Why they are being used such for these purposes? They are collecting tolls somewhere. Video is with us. I handed over a pen drive yesterday to Honorable President of India. ये सब कार्यक्रम में जॉइंट इंस्पेक्शन पुलिस के साथ भी की गई है। We would ask Honorable Defence Minister to withdraw army immediately. इस प्रकार के सेना का रूटीन एक्सरसाइज को कंट्रोवर्सी बना लेना एक गलत है। অল আউট যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়, সেনা মোতায়েন নিয়ে সংসদে ঝড়, রাজভবনে ধর্ণা, সেনা ছাউনিতে বিক্ষোভ। বার্তা স্পষ্ট, দম ফেলার ফুরসত দেওয়া হবে না মোদী সরকারকে। 1 ইঞ্চিও জমি ছাড়া হবে না, ক্রমাগত নিশানা করা হবে কেন্দ্রীয় সরকারকে। মোদীর বিরুদ্ধে অল আউট অ্যাটাকে তৃণমূল। সংসদে সোচ্চার হলেন সাংসদরা, রাজভবনে ধর্ণা দিলেন বিধায়করা। যেভাবে একটা গণতান্ত্রিক সরকারের ওপর যেভাবে স্বৈরতান্ত্রিক মোদী সরকার যেভাবে সেনা নামিয়েছে, তো পরিষ্কার অর্থনৈতিক জরুরি অবস্থা, তারপরে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষে আন্দোলন, তাই পশ্চিমবঙ্গকে আক্রমণ। দেখে তাই মনে হচ্ছে সেই প্রশ্নটা আমরা প্রধানমন্ত্রী আর আমাদের কেন্দ্রীয় সরকার জিজ্ঞেস করতে চাই যে এটা পিস টাইম, এটা তো দেশ তো এখন যুদ্ধে নয়। উনার বিরুদ্ধে কথা বললে উনি সেনা না পাবেন, ষড়যন্ত্র করছেন মেরে ফেলার জন্য আমাদের নেত্রীকে। না বলে কোনো জায়গায় একটা কোনো রাজ্যে সেনা পাঠানো। এক মোদী, এক মমতা, একের বিরুদ্ধে এক, লক্ষ্য স্থির, একাধিক হাতিয়ার, যেন এক মহাকাব্যিক যুদ্ধ। নোট বাতিলের 1 ঘন্টার মধ্যে যুদ্ধ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো দাবি থেকে 1 সেন্টিমিটারও সরেননি তিনি। চষে ফেলেছেন দিল্লি, লখনৌ, পাটনা। দেশে এখন মোদী বিরোধিতার প্রধান মুখ মমতাই। এই পরিস্থিতিতে প্রথমে বিমান বিভ্রাট, তারপর সেনা বিতর্ক, ঘটনা প্রবাহে রহস্যের দুর্গন্ধ পাচ্ছে তৃণমূল। যখন দিশাহারা হয়ে যাচ্ছে কেন্দ্র, মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় রাজ্যে রাজ্যে ঘুরে যে সংগঠিত করছেন, সেই কারণে কখনো বিমানে তাকে বিলম্বিত করে এমনকি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা যে হচ্ছে না, তা হলফ করে বলা যাচ্ছে না। তবে আক্রমণের ঝাঁজ এতটুকুও কমাতে রাজি নয় তৃণমূল। সংসদ এবং রাজভবনে বিক্ষোভের পর নিশানায় সেনা ছাউনিও। শুক্রবার জলপাইগুড়ির বিন্নাগুড়ির সেনা ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। সংঘাত চলবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। টোল প্লাজায় সেনার তথ্য সংগ্রহ একটি রুটিন এক্সারসাইজ। প্রতি রাজ্যেই হয়, বহু বছর ধরে চলছে এই সমীক্ষা। রাজ্যকে জানানো হলেও অনুমতি নেওয়ার বিধান নেই। 24 ঘন্টাকে জানালেন প্রাক্তন এক সেনাকর্তা। জলপাইগুড়ির হেফাজতে রাজ্যের একাধিক টোল প্লাজা, অনুমতি ছাড়াই সেনা নামিয়েছে কেন্দ্র। অভিযোগ রাজ্য সরকারের। প্রাক্তন সেনাকর্তাদের দাবি, এক্ষেত্রে অনুমতি নেওয়ার কোনো প্রথাই নেই। हर 6 महीने में ये एक्सरसाइज हमेशा से होती है। मैंने तकरीबन 36-37 साल जो नौकरी किया है, मैंने कई बार इन एक्सरसाइज में पार्ट लिया है, कई राज्यों में पार्ट लिया है। এইভাবে টোল প্লাজায় তথ্য সংগ্রহ বহু বছর ধরে চলছে। পোশাকি নাম সিভিল হায়ার ট্রান্সপোর্ট ইমপ্রেসমেন্ট এক্সারসাইজ। প্রতি 6 মাস অন্তর দেশের বিভিন্ন রাজ্যে এভাবে তথ্য সংগ্রহ করে সেনা। পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যে একই সঙ্গে এভাবে তথ্য সংগ্রহ করা হয়। পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর পূর্বের রাজ্যগুলোতে এই তথ্য সংগ্রহ অভিযান চলছে। পশ্চিমবঙ্গের আগে গোবলয়ের একাধিক রাজ্য তথ্য সংগ্রহ করা হয়েছে বলে দাবি সেনা। उत्तर प्रदेश में, बंगाल में, आसाम में, J&K में, हर जगह पर ये किया जाता है। ऐसी कोई इमरजेंसी वाली सिचुएशन नहीं है। কেন তথ্য সংগ্রহ তারও ব্যাখ্যা দিয়েছে সেনাবাহিনী।
এই এক্সারসাইজে যারা পার্টিসিপেট করেছেন তাদের বক্তব্য হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় তারা দেখতে চায় যে যুদ্ধের সময় কতগুলো ট্রাকস কোন কোন রাজ্য থেকে কিভাবে আসতে পারে। যুদ্ধ বা প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখেই তথ্য সংগ্রহ করা হয়। আপৎকালীন পরিস্থিতিতে রসদ, ত্রাণ কিংবা অস্ত্র সরবরাহ করতে প্রচুর গাড়ির প্রয়োজন হয়। জাতীয় চাহিদার কথা মাথায় রেখে মালিকের সম্মতি সহ অথবা সম্মতি ছাড়াই গাড়িগুলি নিয়ে নেওয়া হয়। কোন এলাকায় কি গাড়ি কত সংখ্যায় রয়েছে তার তালিকা তৈরি করতেই সমীক্ষা চালায় সেনা। অসামরিক ক্ষেত্রে কতজন প্রশিক্ষিত ড্রাইভার রয়েছেন তার তালিকাও এই সমীক্ষা থেকেই পাওয়া যায়। কোনো টোল প্লাজার কোনো গাড়ির তথ্য নথিভুক্ত করে তাতে স্টিকার লাগিয়ে দেওয়া হয়। অন্য কোনো টোল প্লাজায় যাতে ফের ওই গাড়িটির তথ্য নথিভুক্ত না করতে হয় সেজন্যই এই ব্যবস্থা। রাজ্য প্রশাসনের সক্রিয় সহযোগিতাতেই এই তথ্য সংগ্রহ অভিযান চালানো হয়, সেজন্য রাজ্যকে জানানোও হয়। কিন্তু অনুমতি নেওয়ার বিধান নেই দাবি করছে সেনা, যদিও এই দাবি মানতে নারাজ রাজ্য সরকার। অভিযোগ পাল্টা তার উত্তর এটা চলেছেই, কিন্তু সিভিল হায়ার ট্রান্সপোর্ট ইমপ্রেসমেন্ট এক্সারসাইজ ডিফেন্সে যে নতুন না তা বারবার করে ডিফেন্স বিশেষজ্ঞরা জানালেন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় নিশান ত্রিপাঠীর সঙ্গে কমলিকা সেনগুপ্ত, দিল্লি। আর এবারে চোখ রাখছি নগদ টাকা হাতে পাওয়া নিয়ে। সাধারণ মানুষের ভোগান্তির খবরে মাস পয়লা গতকাল গিয়েছে, মাইনেও হয়ে গিয়েছে, আজকে দ্বিতীয় দিন। অ্যাকাউন্টে টাকা রয়েছে তবু হাত ফাঁকা। একের পর এক এটিএম ঘুরে ঘুরে হয়রান হচ্ছেন মানুষজন। ব্যাংকেও লম্বা লাইন, যেন অন্তহীন অপেক্ষা। পরিস্থিতি বদলায়নি এক চুলও। মাইনে হয়েছে তবু পকেট ফাঁকা। মাস পয়লা হয়ে গেলেও ভোগান্তির শেষ নেই। একের পর এক এটিএম। আগে হলে যেটা ইচ্ছে যখন ইচ্ছে টাকা তুলে নেওয়া যেত, আর এখন হয় ঝাঁপ বন্ধ, নয়তো বাইরে ঝুলছে নো ক্যাশ বোর্ড। হাতে শুধুই হতাশা। সামান্য যে খরচ, সেই খরচ চালানোর জন্য টাকা তুলতে কিন্তু ব্যাংকই এই মুহূর্তে ভরসা আমজনতার। তো নেই, সব জায়গায় ঝাঁপ বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আমি তো ম্যাক্সিমাম এটিএমই তুলি, ব্যাংকে আসতে হয় না, কিন্তু এই পরিস্থিতির জন্য আসতে হচ্ছে, উপায় নেই। টাকা তোলার এই হাঙ্গামায় প্রায় আমার ছুটি চলে যাচ্ছে, হ্যারাস্ট হচ্ছি, খুব অবশ্যই অসুবিধার মধ্যে রয়েছে। 8.5 লাইন দিয়েছি, এখন 50,000 টাকা তুলবো ইয়ে করেছি, নাম্বার দিয়েছে 62 নাম্বার, এবার পাবো কিনা দেখি। এই এটিএম থেকে সেই এটিএম, হন্যে হয়ে ফিরছেন সাধারণ মানুষ। এতটুকু বদলায়নি পরিস্থিতি। লম্বা লাইন দিয়েও হতাশ সাধারণ মানুষ। দেখি কতক্ষণ ওয়েট করা যায়, টাকা পয়সা তো কাছে নেই, স্যালারি ঢুকেছে, পয়সা তো অবশ্যই দরকার আছে। ডিউটিতে এসে মাইনে তোলা পাই না, ওই এটিএম এ রোজ 2000 করে তুলছি। 2000 টাকা নিয়ে আমি একটা দোকানে দেবো, 300 টাকা মাল কিনবো, সে আমাকে 17 টাকা কোত্থেকে ফেরত দেবে? এটা সমস্যা। एटीएम खुला हुआ मिला पर एटीएम से तो 2000 निकलेगा। 2000 क्या मोदी को ले आके देंगे चेंज कराने के लिए? ব্যাংকে গিয়েও যে সুরাহা হচ্ছে তাও নয়। সরকারি ঘোষণা মেনে চললে পাওয়ার কথা 24,000 টাকা, কিন্তু পাচ্ছে কে? चलेगा कहाँ से? 24,000 चाहिए और यहाँ आपको 24,000 बात किया, दे तो रहा 8,000। कितना प्रॉब्लम है? बहुत प्रॉब्लम है। ये सरकार जो निकाला है पास, एकदम कानूनन एकदम खराब पास निकाला है कि बच्चों लोग सुबह से है। हम लोग 6 बजे सुबह से लाइन लगा के, कोई पैसा नहीं मिलता। সংসার চলবে কিভাবে? একে অফিস কাছারি, তাই আবার টাকা তোলার চিন্তা সব সময় মাথায় ঘুরছে। মাসের শুরুতেই দুর্দশার সীমা নেই আম জনতার। কবে কমবে দুর্ভোগ? স্বাভাবিক হবে পরিস্থিতি? এই প্রশ্নগুলির জবাব না মেলাই এখন চিন্তা বাড়িয়েছে সবচেয়ে বেশি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। বেতন হয়েছে কিন্তু মাসকাবারির দোকানে যেতে হিম্মত হচ্ছে না। হাতে টাকা নেই, টাকা ব্যাংকে। অধিকাংশ এটিএম এর শাটার নামানো, ব্যাংক পোস্ট অফিসেও তথ্যই বচ অবস্থা। নোট বাতিলের এতদিন পরও অবস্থা সামলালো না। আছে অথচ কিছুই নেই। বিমূর্তের এক আশ্চর্য ভোজবাজির সামনে নাজেহাল হতে হচ্ছে পয়লার বেতনভোগী চাকরিজীবীদের। মাস মাইনে মিলেছে কিন্তু টাকা তোলার উপায় নেই। আসমুদ্র হিমাচলের এই প্রবলেমে নাভিশ্বাস বাংলারও। লম্বা লাইন, অভ্যস্ত চোখ এর মধ্যে আর নতুনত্ব কিছু পায় না। লাইনে যারা দাঁড়ান তারা তবে এটিএম থেকে টাকা তুলতে পারেন না, প্রায় ক্ষেত্রেই তা হচ্ছে না। পাহাড়ে সব এটিএমই লাইন দিয়ে মিলছে না টাকা, কারণ টাকাই নেই। শিলিগুড়িতে তো আবার অধিকাংশ এটিএম এর শাটার নামানো। টাকার আশায় মানুষের লাইন ব্যাংকের গেটে। সেখানেও যে সর্বত্র কষ্টের পর কেষ্ট মিলছে এমন নিশ্চয়তা নেই। কালকেই কাগজে আমি দেখলাম যে রাজ্যে নাকি প্রচুর টাকা এসে গেছে, হাহাকার আর থাকবে না। কিন্তু উত্তরবঙ্গে আমি দেখতে পাচ্ছি যে কোনো রকম টাকার জোগাড় নেই। না, 500 টাকার চেহারা এখনো দেখা যায়নি।
কবে দেখা যাবে এটাই তো হলো কথা। আমি 7:30 থেকে এখানে এসে বসে আছি, পেনশন তুলতে আসছি। এখন কালকে শুনছি অনেকে ঘুরে আছে, পেনশন নিতে পারেনি, তবে আজকে দেখি পাবো কিনা সেটা সম্ভাবনা আছে কিনা বুঝতে পারছি না। এটিএমে টাকা মিললেও ঝকমারির শেষ নেই, মিলছে 2000-এর ঝকঝকে নোট, কিন্তু ভাঙাবে কে? পোস্ট অফিসে পেনশন তুলতে এসে নাজেহাল হতে হচ্ছে মানুষকে। যে কালো টাকা উদ্ধার হবে ভগবান জানে, সমস্যা শেষ নেই। 2000 টাকার একটা নোট বের করে 2000 টাকার নোট নিয়ে তো খুবই সমস্যা, কোথাও খুচরো নেই, 100 টাকার কোনো নোট দিচ্ছে না, যেখানেই যাচ্ছে, পোস্ট অফিসে তো নেই, ব্যাংকেও নেই, পোস্ট অফিসে তো টাকাই খুবই তো অসুবিধা। কালকে থেকে পেনশন 30 তারিখ থেকে পেনশনাররা ঘুরছে, কেউ পেনশন তুলতে পারছে না, 2000 টাকার বেশি। হাউজিং ফর অল প্রকল্পের হাবড়া পুরসভা প্রায় 1600 পরিবারকে টাকা দিয়েছে, কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা তোলা দায়। টাকা না পেয়ে যশোর রোড অবরোধ করেন বহু মানুষ, রেলও অবরোধ করা হয়। এদিকে আবার টাকা বাতিলের চলতি আন্দোলনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল। সিউড়িতে ব্যাংকের সামনে মাইক বাজিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। খেয়াল রাখেনি পাশেই স্কুলে বার্ষিক পরীক্ষা চলছে। এটা তো অসুবিধা হয়, কিন্তু এইটাই তো আমাদের দেশীয় কালচার হয়ে গেছে, তাই না? এটি দেশীয় কালচার। প্রতিটা পার্টি বা প্রতিটা সংগঠন এদিকে নজর না রেখে বা ছাত্রদের স্বার্থ যে ক্ষুণ্ণ হচ্ছে এদিকে নজর না রেখে বা এদিকে মনোযোগ না দিয়ে তারা তাদের কর্মসূচি এই যে করে যাচ্ছে, তাতে ছাত্রদের অবশ্যই অসুবিধা হচ্ছে, এটা দেখাও দরকার। হ্যাঁ, বাঁকুড়ার অধিকাংশ এটিএম বন্ধ, যেগুলি খোলা সেখান থেকে বেরোচ্ছে 2000-এর নোট। এভাবেই নোট জটে আটকে গোটা রাজ্য। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।